আজ আমরা লিবিয়ার এক বর্ণময় আর অবশ্যই খুব বিতর্কিত এক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার জীবনটা সত্যিই খুব নাটকীয়। উত্থান, ক্ষমতা ধরে রাখা, আবার সেই পতন। একদম। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর কিছু তথ্য আছে, সেটার ভিত্তিতে আমরা একটু গভীরে যাব বিষয়টার, মানে তার পুরো সময়কালটা বোঝার চেষ্টা করব। নিশ্চয়ই। গাদ্দাফিকে তো কোনো একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা মুশকিল, তাই না? একদিকে যেমন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন। হ্যাঁ, ওই ঔপনিবেশিকতার বিরোধিতা। ঠিক। আবার অন্যদিকে নিজের দেশের লোকের ওপর প্রচণ্ড দমনপীড়ন চালিয়েছেন, আর আন্তর্জাতিক ক্ষেত্রেও এমন সব পদক্ষেপ নিয়েছেন যা খুব ঝুঁকিপূর্ণ ছিল। আচ্ছা, শুরুটা কিভাবে হলো, মানে তার উত্থানের প্রেক্ষাপটটা যদি একটু বলেন। ইতালির ঔপনিবেশিক শাসন বা ধরুন ওমর মুখতারের প্রতিরোধ, এগুলোর কি কোনো প্রভাব ছিল? মনে করা হয় ছিল। মানে ছোটবেলার এই স্মৃতিগুলো তার মনে গেঁথেছিল। তারপর তো দেশ স্বাধীন হল, বাদশাহ ইদ্রিস এলেন। লিবিয়া তখন বেশ গরিব দেশ। কিন্তু তেল আবিষ্কার হয়েছিল তো। হ্যাঁ, বিশাল তেলের ভাণ্ডার। কিন্তু সমস্যা হলো সেই তেলের টাকার বেশিরভাগটাই যেত বিদেশি কোম্পানি আর রাজ পরিবারের হাতে। সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তো ছিলই। আর তার সাথে যোগ হল ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধ। বাদশার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। হ্যাঁ, ওই যুদ্ধে বাদশার কিছুটা নিষ্ক্রিয় ভাবমূর্তি এই ক্ষোভটাকে আরও উস্কে দেয়। আর এই সুযোগটাই নিলেন তরুণ ক্যাপ্টেন গাদ্দাফি। ১৯৬৯ সালে, তাই না? হ্যাঁ, মাত্র ২৭ বছর বয়স তখন। একদম একটা রক্তপাতহীন অভ্যুত্থান, মানে কোনো রক্তারক্তি ছাড়াই ক্ষমতা দখল। আর ক্ষমতায় এসেই প্রথম কাজ ছিল মার্কিন আর ব্রিটিশ ঘাঁটিগুলো তুলে দেওয়া। আর সবচেয়ে বড় পদক্ষেপটা বোধহয় ছিল তেল সম্পদ নিয়ে। অবশ্যই, তেল সম্পদ জাতীয়করণ, মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা একটা বিশাল পদক্ষেপ ছিল। এই তেলের টাকা দিয়েই তো উনি লিবিয়াতে অনেক জনকল্যাণমূলক কাজ শুরু করেছিলেন। হ্যাঁ, ঠিক। যেমন ধরুন বিনামূল্যে থাকার ব্যবস্থা করা, মানে আবাসন, গাড়ি কেনার জন্য ভর্তুকি দেওয়া হতো, নববিবাহিতদেরও আর্থিক সাহায্য দেওয়া হতো, এরকম শুনেছি। হ্যাঁ, সেটাও ছিল। এসবের জন্য দেশের ভেতরে তার জনপ্রিয়তাও বেড়েছিল বেশ। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকাটা ছিল বেশ জটিল, মানে স্থিরতা ছিল না। যেমন ধরুন ৭১ সালে পাকিস্তান ভারত যুদ্ধে উনি পাকিস্তানকে সমর্থন দিলেন। ভুট্টোর সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। আবার পরে জিয়াউল হকের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেলে ভারতের দিকে ঝুঁকলেন। আচ্ছা, মানে সম্পর্কগুলো খুব দ্রুত বদলাতো। আর ওই ১৯৭৩ সালের তেল অবরোধ, ওটা তো বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। হ্যাঁ, সেটা একটা বড় ঘটনা। আরব ইসরায়েল যুদ্ধের পর আমেরিকাকে শিক্ষা দিতে সৌদি বাদশাহ ফয়সালের সাথে মিলে তেল রপ্তানি বন্ধ করে দেন। বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হয়েছিল তখন। এর পাশাপাশি তার কিছু ব্যক্তিগত ব্যাপারও তো খুব চর্চিত ছিল, মানে বিদেশে গেলে হোটেলে না থেকে তাঁবুতে থাকা। হ্যাঁ, কিংবা ওই ৪০০ জন মহিলা দেহরক্ষীর বাহিনী, যাদের অবিবাহিত থাকতে হতো। ইতালিতে গিয়ে শুধু সুন্দরী তরুণীদের ইসলামে দীক্ষিত করার চেষ্টা। বেশ অদ্ভুত সব কাণ্ড। আর পশ্চিমা দেশগুলোর সাথে সংঘাত তো বাড়তেই থাকল। লন্ডনে দূতাবাসের ঘটনা, বার্লিনের নাইট ক্লাবে বোমা হামলা, আর অবশ্যই লকারবি বিমান হামলা, স্কটল্যান্ডের আকাশে প্যানাম ফ্লাইট 103 ধ্বংস। এগুলোর পরেই তো পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। রিগ্যান তাকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বললেন। হ্যাঁ, এবং তার বাড়িতে বোমা হামলাও চালানো হয়। সেই হামলায় তার এক পালিত কন্যা মারা যায়। এরপর লিবিয়ার ওপর নেমে আসে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তখন তো প্রায় কেউই পাশে ছিল না, শুধু নেলসন ম্যান্ডেলা ছাড়া। হ্যাঁ, ম্যান্ডেলা এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই যে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, এটা কি কাটানোর কোনো চেষ্টা হয়েছিল, বিশেষ করে সাদ্দাম হোসেনের পতনের পর? আসলে সাদ্দামের পতন দেখে গাদ্দাফি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। শোনা যায় তিনি সাদ্দামকে জেল থেকে পালাতে সাহায্য করার চেষ্টা করেন, তার মেয়েকে আইনজীবী হিসেবে পাঠান, যদিও সেটা সফল হয়নি। এরপরে কি তার নীতিতে বদল আসে, মানে পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা? হ্যাঁ, অনেকটা তাই। পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করলেন। লকারবি হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিলেন। এর ফলে ধীরে ধীরে নিষেধাজ্ঞা উঠে যেতে শুরু করে। লিবিয়ার অর্থনীতি আবার সচল হয়। কিন্তু এরপর উনি আবার অন্যদিকে মোড় নিলেন, তাই না? আরব বিশ্ব থেকে সরে গিয়ে আফ্রিকার দিকে। একদম।
আরব নেতাদের ওপর খুব হতাশ হয়ে পড়েছিলেন। নিজেকে ঘোষণা করলেন আফ্রিকার রাজাদের রাজা। আফ্রিকাতে মার্কিন ডলারের বদলে সোনায় ব্যবসা করার প্রস্তাব দিলেন। এটা তো আবার নতুন করে বিতর্ক তৈরি করল। অবশ্যই। আর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার সেই বিখ্যাত ভাষণটা মনে আছে? প্রায় ১.৫ ঘণ্টা ধরে বলেছিলেন। হ্যাঁ, যেখানে নিরাপত্তা পরিষদকে শয়তানের কাউন্সিল বললেন, জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন। এবং সৌদি বাদশাকে সরাসরি আমেরিকার দালাল বলে অপমান করলেন। মানে আবার তিনি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। আর ঠিক এর পরপরই শুরু হলো আরব বসন্ত। টিউনিশিয়া, মিশর, সেই ঢেউ লিবিয়াতেও আছড়ে পড়ল। হ্যাঁ, ২০১১ সাল গাদ্দাফির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হল। উনি খুব নির্মমভাবে দমন করার চেষ্টা করলেন। কিন্তু তাতে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকল? না, বরং নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন ন্যাটো বাহিনী হস্তক্ষেপ করে, মানে বিদ্রোহীদের সমর্থনে বিমান হামলা শুরু করে। এবং শেষ পর্যন্ত ত্রিপোলির পতনময়। হ্যাঁ, রাজধানী ত্রিপোলি বিদ্রোহীদের দখলে চলে যায়। গাদ্দাফি পালিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যান। আর তারপর তো তাকে যেভাবে হত্যা করা হলো সেটা বেশ ভয়াবহ ছিল। নর্দমার পাইপে লুকিয়েছিলেন। হ্যাঁ, খুব অসম্মানজনক মৃত্যু। ভাবা যায়, এত ক্ষমতাধর একজন নেতা, তার এই পরিণতি। পরবর্তীতে তো বারাক ওবামাও স্বীকার করেছিলেন যে লিবিয়ায় হস্তক্ষেপ করাটা একটা বড় ভুল ছিল। হ্যাঁ, তিনি তার প্রেসিডেন্সির অন্যতম বড় ভুল বলেছিলেন এটিকে। কারণ গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়া তো সম্পূর্ণ ভেঙে পড়েছে। গৃহযুদ্ধ, অরাজকতা, অর্থনৈতিক ধস। যা আজও চলছে। একসময়ের আফ্রিকার অন্যতম ধনী দেশটার এই অবস্থা। এখন তো বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চল হয়ে গেছে। তাহলে এত কিছুর পর গাদ্দাফিকে নিয়ে শেষ মূল্যায়নটা কি দাঁড়ায়? লিবিয়ার জন্য তিনি ভালো ছিলেন না খারাপ? ত্রাণকর্তা নাকি স্বৈরাচারী? দেখুন, এটা বলা খুব কঠিন। চরিত্রটা ভীষণ জটিল আর স্ববিরোধী। একদিকে দেশের কিছু উন্নতি তো তিনি করেছিলেন, তেল সম্পদকে ব্যবহার করেছেন, পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কিন্তু অন্যদিকে তার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে চরম পর্যায়ে। ভিন্ন মতকে সহ্য করতেন না, সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও খুব গুরুতর। আর তার কিছু অদ্ভুত সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশটাকেই বিপদে ফেলেছে। সত্যি, গাদ্দাফির জীবন আর লিবিয়ার বর্তমান অবস্থা অনেক প্রশ্ন তুলে দেয়। বিশেষ করে এই যে বাইরের শক্তির হস্তক্ষেপ, এটা কি আদৌ কোনো দেশের জন্য ভালো, নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে? হ্যাঁ, এই প্রশ্নটা থেকেই যায়। হয়তো এর উত্তর এত সহজ নয়। এই ভাবনাটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য রেখে দেওয়া যেতে পারে।